স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2024 সমাধান করব। ওকে, বেশি কথা না বলে আমরা আমাদের আজকের প্রশ্ন সমাধান পর্বে চলে যাব। সমাধান পর্বে চলে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব সব কিন্তু একই নামে, h.s.c এইচএসসি সায়েন্স কেয়ার। যারা আমাদের ফেসবুক পেজে নেই তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো, চাইলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি অবশ্যই উপকৃত হবা। তো যাই হোক, আমরা আমাদের আজকের প্রশ্ন সমাধানে চলে যাব। দেখো, আমি প্রশ্নটা এখানে লিখে রাখছি। আজকের প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2024। এখানে বলছে যে উদ্দীপকটা কি বলছে দেখো, দুটি ভেক্টর, একটা হচ্ছে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং এক্স কে ক্যাপ, এবং ইউ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ পরস্পর লম্ব। ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের মান যদি নৌকা ও একটি নদীতে স্রোতের বেগ নির্দেশ করে, অর্থাৎ ভি এবং ইউ এই দুটো ভেক্টর দ্বারা ভি দ্বারা একটা নৌকার বেগ এবং ইউ দ্বারা একটা নদীতে স্রোতের বেগ নির্দেশ করে, তবে সর্বনিম্ন পথে নদী পার হতে 4 মিনিট সময় লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা। আমরা বোঝার মানে এক্সপ্লেইন করে করে ম্যাথগুলো সমাধান করব, কোনো প্রবলেম নেই। হয়তো অনেক উদ্দীপক পড়ে বুঝতে পারো নাই, কোনো সমস্যা নাই, আমরা এগুলা এক্সপ্লেইন করব একটু পরে। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছিল ক নম্বরে অবস্থান ভেক্টর কাকে বলে। তো অবস্থান ভেক্টর কাকে বলে, দেখো এটা এর আগেও 24 সালে একটা বোর্ডে আসছিল, মেবি সেটা ঢাকা বোর্ডে, আই এম নট শিওর, বাট মেবি ঢাকা বোর্ডে। ওকে, তো আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করি যে অবস্থান ভেক্টরটা কি। দেখো, এখানে আমরা বুঝাইছিলাম যে অবস্থান ভেক্টরটা আসলে কি। অবস্থান ভেক্টর হচ্ছে এরকম যে আমি যদি ওয়াই অক্ষ ধরি, এক্স অক্ষ ধরি, অর্থাৎ আমাদের যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা হচ্ছে আমার মূল বিন্দু। আর ধরো এখানে আমার একটা পয়েন্ট ছিল, ধরো আমার ধরো আমি 1 4 6 ধরলাম একটা পয়েন্ট, হোয়াটএভার যে কোনো একটা কিছু ধরতে পারি, এই পয়েন্ট। তো আমি যদি বলি যে মূল বিন্দু থেকে এই অবস্থানটা বের করো, এই অবস্থানটা মূল বিন্দু থেকে এই বিন্দুর অবস্থানটা এই যে এইটুকু, এই যে এইটা, এবং এটাকে বলি আমরা অবস্থান ভেক্টর। এবং এই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে এরকম যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, যে বিন্দুটার স্থানাঙ্কের প্রথমটা আছে 1, তো 1 এর সাথে আই গুণ করতে হবে, তো আই ক্যাপ, 1 এর সাথে আই অন দিতে হয় না, প্লাস হচ্ছে 2j ক্যাপ, যেহেতু পরেরটা আছে 2 আর তারপরে আছে +4, তার মানে +4k ক্যাপ। এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর ডেফিনেশনটা কি বলবো আমরা, যে মূলবিন্দুর সাপেক্ষে যে এরকম যে তোমার প্রসঙ্গ কাঠামো, এটা একটা প্রসঙ্গ কাঠামো, এই যে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, তো এটা একটা প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, বা সুনির্দিষ্ট করেও লিখতে পারো, যে অবস্থান সুনির্দিষ্ট করে নির্ণয় করা হয়, আমি জাস্ট নির্ণয় করা হয় লিখলাম, নির্ণয় করা হয় ওই ভেক্টরকে ওই ভেক্টর ওই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে। এই হচ্ছে আমরা ডেফিনেশনটা শিখলাম, এটা ক নম্বর। জাস্ট একটু ক্লিক দিলেই হবে। আর আমি এখানে জাস্ট একটা বেসিকটা বলছি, এটা কিন্তু প্রশ্নের কোনো অংশ না, এটা জাস্ট আমি একটু বেসিক বুঝাইলাম আর কি। ওকে, তো এরপরে দেখো আমাদের খ নম্বর প্রশ্নটা কি বলছে। আমাদের এখানে খ নম্বর প্রশ্নটা কি বলছে, খ নম্বর এবং ক নম্বর প্রশ্ন নর্মালি যেটা হয় উদ্দীপক রিলেটেড হয় না, উদ্দীপকের আউট অফ মানে উদ্দীপকের বাইরে থেকে আসে। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো, তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে ব্যাখ্যা করো। তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে ব্যাখ্যা করো। দেখো, আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা বস্তু আছে বা একটা বিন্দু আছে, তুমি একটা বল এই দিকে প্রয়োগ করলা, এইদিকে একটা বল প্রয়োগ করলা, মনে করো এই দিকে একটা বল প্রয়োগ করলা, এবং আরেকটা বল হচ্ছে এই দিকে প্রয়োগ করছো, এই দিকে এমনি প্রয়োগ করছো,
এটার উপরে। তো তখন কিন্তু যদি এভাবে একটা নির্দিষ্ট সিস্টেমে করতে পারো, তাহলে কিন্তু এটা শূন্য হইতে পারে। হ্যাঁ, কখন এভাবে যদি ৩ টা বল প্রয়োগ করো, এদেরকে যদি একটা এবং এদেরকে যদি আমি একটা ত্রিভুজ বানাইতে পারি, যেমন ধরো এইটাকে আমি এইখানে রিপ্লেস করলাম। এই যে এই বাহুটাকে এইখানে রাখলাম। এইদিকে অ্যারো দিয়ে। তারপর এই বাহুটাকে আমি এইখানে নিয়ে আসলাম। যেহেতু এই দেখো এইখানে নিয়ে আসলাম। এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে? এইখানে নিয়ে আসলাম এবং অ্যারোটা হবে এইদিকে। দেখো এটা মোটামুটিভাবে এইটাকে রিপ্লেসড মানে আমরা তো জানি ভেক্টরের ক্ষেত্রে সমান্তরাল করে আঁকা যায়। যদিও আমার একটু বাঁকা হইছে। মনে করো এরকম করে সমান্তরাল করে আঁকছি আমি, হ্যাঁ? আমি একটু কেটে দেই আমার এখানে আঁকি। মনে করো যে এই বলটা, এই যে এই বলটা, এটাকে আমি পি নাম দিলাম। ধরো এটা কিউ, এটা আর। মনে করো এই পি বলটাকে আমি এখানে রাখলাম, এইখানে রাখলাম। আর এই কিউ বলটাকে আমি এইখান থেকে টেনে এইখানে ছেড়ে দিলাম। সমান্তরাল করে। এটা সমান্তরাল করে এইখানে আঁকলাম। আবার এই বলটাকে এইটা সমান্তরাল করে আমি এইখানে আঁকলাম। এইখানে দেখো। দেখো পি এর সমান্তরাল পি আছে, কিউ এর সমান্তরাল কিউ আছে, আর এর সমান্তরাল আর আছে। তার মানে এটাকে এই যে চিত্র যে কথা, এই চিত্র একই কথা। এবং দেখো তো আমি যদি এই ত্রিভুজটার নামকরণ করি এ বি সি, তাহলে দেখো এ বি তারপরে কিন্তু বিসি, অ্যারোটা কিন্তু এই দিকে আছে। এ বি বিসি তারপরে কিন্তু অ্যারো ওই দিকে আছে, তার মানে সি এ। তার মানে আমি এখানে ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারবো যে এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। আমি জাস্ট বেসিক বুঝাইলাম আর কি। তো হ্যাঁ, তুমি চিত্রগুলো এখানে এঁকে দিতে পারো, যেহেতু ব্যাখ্যামূলক প্রশ্ন বলছে এটাও দিতে পারো। তো এখানে আমরা কিন্তু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি ত্রিভুজ এবিসি তে। যদি আমরা ত্রিভুজ সূত্র এখানে এঁকে দিব অবশ্যই এটাতে খ নাম্বার যেহেতু, তো ত্রিভুজ এ বি সি তে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারবো কি আমরা, যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি, প্লাস প্লাস তোমার হচ্ছে সিএ ভেক্টর, সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু তিনটা শেষ ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, আমরা যদি একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর এটা এঁকে দিবা, তারপরে আমরা লিখবো যে আমরা এত ত্রিভুজে ত্রিভুজ সূত্র হতে পাই, ত্রিভুজ সূত্র হতে পাই। এটা লেখার পরে আমরা ত্রিভুজ সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। তো ত্রিভুজ সূত্র অনুযায়ী আমাদের যদি একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে, দেখো একই ক্রমে মানে কি, যে এ থেকে বি, বি থেকে সি, দেন হচ্ছে সি থেকে এ, অ্যারোগুলো একই দিকে আছে। একই ক্রমে তোমার হচ্ছে যে তিনটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে তাদের লব্ধিটা কখন শূন্য হবে। এই কথাটা লিখে দিবা জাস্ট, ঠিক আছে? যে এই যে এটা, অর্থাৎ অর্থাৎ যখন একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বাহু বরাবর, তিনটি বাহু বরাবর একই ক্রমে তিনটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তখন ওই তিনটি ভেক্টরের লব্ধির মান শূন্য হবে। ঠিক আছে? এই হচ্ছে এটা, চিত্র এঁকে এটা দিয়ে দিলেই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত আমাদের ফুল মার্কস পেয়ে যাব। ওকে, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের এখানে ঘ নাম্বার প্রশ্ন, সরি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের এই যে এখানে কিন্তু এক্স নাই, এই যে এক্সটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এখানে সংখ্যাটা নাই, মাইনাস এক্স কে ক্যাপ আছে এবং ইউ আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, পরস্পর লম্ব। তো বলছে এখানে এক্স এর মানটা কত। আমরা কিন্তু জানি দুইটা ভেক্টর যখন লম্ব হয় তখন তাদের ডট গুণ শূন্য হয়। তো আমরা এটা আরো সহজ প্রশ্ন, একদম সহজ। দেখো আমরা ঘ নম্বর প্রশ্নে যাচ্ছে। এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। এখানে এটা লিখে দিব আমরা, এইভাবে লিখবো, দেওয়া আছে এখানে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু, ভি ভেক্টরটা আছে আমার হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস এক্স কে ক্যাপ, এবং ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, তেন হচ্ছে আমরা জানি, দেখো আমরা জানি এভাবে অ্যান্সার করবা, আমরা জানি দুটি ভেক্টর
দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হলে তাদের ডট গুণ 0 হয়। সুতরাং কি হবে দেখো, ভি ভেক্টর ডট ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে দেখো এই ভি কত আছে, ভি আছে হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস এক্স কে ক্যাপ, দেন হচ্ছে ডট, এখানে হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ ইকুয়াল টু 0। পরে এখানে দেখো আয়ের সহগ আয়ের সহগ গুণ করতে হয়, আমরা জানি ডট গুণের ক্ষেত্রে এটা 6, দেন হচ্ছে এখানে 3 হচ্ছে j এর সহগ, এখানে 2 হচ্ছে j এর সহগ, এখানেও 6 হবে, এখানে হচ্ছে k এর সহগ মাইনাস x আর এখানে k এর সহগ হচ্ছে প্লাস 2, তার মানে হচ্ছে মাইনাস 2x ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস 2x ইজ ইকুয়াল টু ওই পাশে হচ্ছে 6 এর 6 মাইনাস 12, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, x ইকুয়াল টু হচ্ছে 6। তার মানে সুতরাং আমার x এর মান কত, 6। সুতরাং নির্ণয় মান 6, দিস ইজ দ্য আনসার। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন। এরপরে আমরা হচ্ছে দেখো আমাদের এর পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্ন দেখো কি বলছে এটা। এই প্রশ্নটা অনেক একাধিক বোর্ডে আসছে, এরপরে দেখবো অনেক বোর্ডে চলে আসছে। ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। ভালো করে বুঝো যে ন্যূনতম, এখানে কিন্তু আমার উদ্দীপক বলছিল যে সর্বনিম্ন পথে পথে নদী পার হতে 4 মিনিট, আর এখানে বলছে ন্যূনতম ন্যূনতম পথে আর ন্যূনতম সময়ে এই দুইটা কিন্তু এক জিনিস না। আমরা একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে দেখো ন্যূনতম পথে মানে কি। মনে রাখবা ন্যূনতম পথে, আমি এটাকে বেসিক আগে একটু বুঝাই নিই যে ন্যূনতম পথে, ন্যূনতম পথে মানে হচ্ছে সোজাসুজি পৌঁছানো, সোজা পৌঁছানো, ঠিক আছে। ন্যূনতম পথে মানে কি সোজা পৌঁছানো, আর ন্যূনতম সময়ে মানে হচ্ছে সোজা রওনা দেওয়া, সোজা রওনা দেয়া। এই দুইটা বুঝতে হবে তোমাকে। যখন বলছে ন্যূনতম সময়ে তার মানে হচ্ছে সোজা পৌঁছাইছো, এই সোজা পৌঁছাইতে সময় লাগছে হচ্ছে 4 মিনিট। ওরাও কিন্তু বলে দিছে এই যে দেখো যে ন্যূনতম সময়ে, এই যে সরি ন্যূনতম পথে, তো ন্যূনতম পথে মানে হচ্ছে সোজা পৌঁছানো, ন্যূনতম পথে এই 4 মিনিট সময় লাগছে। তো ন্যূনতম পথেরটা আগে বুঝি দেখো, ধরো এটা একটা নদী আছে আমার কাছে, তো সোজা পৌঁছাইছে, আমি তো আগেই বলছি ন্যূনতম পথ মানে হচ্ছে সোজা পৌঁছানো, মনে করো এটা এ, এটা মনে করো বি, তাইলে এইখানে যদি আমি পৌঁছাইতে চাই যেহেতু স্রোত আছে আমাকে নৌকায় দিকে চালাইতে হবে কোথাও, অফকোর্স, তাই না? আচ্ছা, এই বিষয় এই কেসটা তার মানে এই ন্যূনতম পথ মানে হচ্ছে কেস এইটা। আর যদি ন্যূনতম সময় বলে তখন কিন্তু সোজা রওনা দিতে হবে, এই বরাবরই রওনা দিতে হবে, তখন কিন্তু পৌঁছাবে এই বরাবর। তার মানে ন্যূনতম সময় মানে হচ্ছে এই কেস। তার মানে ন্যূনতম পথ মানে হচ্ছে এই যে এইটা পৌঁছাইছে, এই যে প্রস্থ মানে এটা প্রস্থ। আর ন্যূনতম সময় মানে কি, ন্যূনতম সময় মানে পৌঁছাবে হচ্ছে এসি বরাবর, তার মানে এসি দূরত্ব বের করতে হবে। আর বোঝাই যাচ্ছে যে এবি দূরত্ব থেকে এসি দূরত্বটা বেশি হবে, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমরা প্রশ্ন সলভে যাব। দেখো প্রশ্ন সলভে যাব, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। তো প্রথমে আমরা এখানে যেটা করব, আহ, আমরা এই যে এটা দেখো ন্যূনতম পথের ক্ষেত্রে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা। তো ন্যূনতম পথ মানে হচ্ছে যে এটা এবি বরাবর পৌঁছাইতে হতেছে, এই দূরত্ব এবি দূরত্বটা বের করতে হবে, অর্থাৎ নদীর প্রস্থ বের করতে হবে। তো আমরা এখানে আহ, আমরা কিন্তু জানি যে নদীর প্রস্থ এই যে টি, এবং এক্ষেত্রে কিন্তু টাইম দেওয়া আছে, আমরা টাইমের একটা সূত্র জানি, টাইম ইকুয়াল টু এস বাই ভি। তো আমরা কিন্তু জানি যে যখন টাইম এটা বের করব, আমাদের এখানে নদী নৌকার প্রশ্নগুলো দেখবো আমাদের চ্যানেলে আপলোড করা আছে বিস্তারিত বেসিক সহ, ওগুলা দেখলে তোমরা বুঝতে পারবা। তো যাই হোক এখানে কিন্তু এস আমরা জানি, এস হচ্ছে নদীর প্রস্থ, সরি হ্যাঁ এস হচ্ছে নদীর প্রস্থ, এস হচ্ছে আমার নদীর, এখানে এস নদীর প্রস্থ। তো নদীর প্রস্থটা এই যে বি, ন্যূনতম পথ মানে তো নদীর প্রস্থ বরাবর পৌঁছাইতে হবে, মানে এই এবিটাই বের করতে হবে, দেখাইতে হবে এবি থেকে এসি বড়, তো এবি দূরত্বটা আমি বের করবো। নদীর
প্রস্থ। আচ্ছা। আর টি হচ্ছে দেখো এখানে ৪ মিনিট দেওয়া আছে, ওরা ৪ মিনিট দিয়ে দিছে। ৪ মিনিট। আর বেগটা যেহেতু আমার এখানে মিটার পার সেকেন্ডে আছে, এখানে কোনো একক বলে নাই ওরা। মিটার পার সেকেন্ড নাকি তোমার হচ্ছে যে কোন একক ওরা কিছু বলে নাই। তো আমরা এখানে মিটার পার সেকেন্ডই ধরতে পারি। আচ্ছা, এখানে স্রোতের বেগ নির্দেশ করে। মিটার পার সেকেন্ডই ধরতে পারি। আচ্ছা, সময় হচ্ছে ৪ মিনিট। আহ সময় ৪ মিনিট, তাই তো? সময়টাকে আমরা মিনিট থেকে সেকেন্ড বানিয়ে দিব। ঠিক আছে? সময়টাকে মিনিট থেকে সেকেন্ড বানিয়ে নিব, কোনো প্রবলেম নাই। ওকে। তো এরপরে আমরা দেখো, আহ হ্যাঁ, তো যাই হোক, এখানে এটা নদীর প্রস্থ এটা, আর হচ্ছে এটা হচ্ছে ৪ মিনিট। তাহলে ৪ মিনিটকে আমরা ৬০ দিয়ে গুণ করে এটা মিনিট বানিয়ে নিলাম। ৪২৪ ২৪০ সেকেন্ড। আর এখানে হচ্ছে আমার এসটা তো নদীর প্রস্থটা বের করব, হোয়াট এটা বের করব এখানে দরকার। আর ভিটা এখানে কত হবে দেখো, আমি কিন্তু আহ, তোমাদের বলছিলাম যে এই টাইমের প্রশ্নে যদি সোজা নৌকা চালায় তাহলে ভি হবে নৌকার বেগ, আর যদি সোজা পৌঁছায়, এই যে ন্যূনতম পথ মানে তো সোজা পৌঁছানো, তার মানে এই ভি এর জায়গায় হবে লব্ধি বেগ। ঠিক আছে? তো লব্ধি বেগ কিন্তু আমাদের এখানে নাই। আমার প্রশ্নে কিন্তু লব্ধি বেগ নাই। লব্ধি বেগটা আমি কি করে নিব? বের করে নিব। ঠিক আছে? লব্ধি বেগ বের করে নিব। তার মানে আগে আমাকে লব্ধি বেগটা বের করতে হবে। এই জন্য দেখো এখানে আমরা লব্ধি বেগটা বের করি, ভিআরটা বের করে ফেলি। ভিআর যে বের করব, ভিআর বের করার জন্য, অর্থাৎ এখানে কিন্তু ভিআর, এটা হচ্ছে আমার লব্ধি বেগটা বের করে নিই। তো লব্ধি বেগ বের করতে এখানে আমার নৌকার বেগ কিন্তু আমার মানে নাই, নৌকার বেগে কিন্তু ভেক্টর আকারে আছে। তো নৌকার বেগটার মান বের করি আমি এখানে। এটা দেখো মানটা কত, মানটা হচ্ছে, বা এটাকে ভি ধরতে পারি শুধু আমরা, ভি নৌকার বেগ। সেটা হচ্ছে রুট ওভার অফ, আমরা জানি রুট ওভার করে নৌকার বেগের মান বের করতে হয়। এখানে আই এর স্কোয়ার হচ্ছে 2, আই এর সহগ 2 তার স্কোয়ার, প্লাস হচ্ছে 3 তার স্কোয়ার, আর প্লাস এখানে এক্স এর মান হচ্ছে -6 কিন্তু পাইছি আমরা, যে এক্স এর মান 6 পাইছি না, তার মানে -6 এর সহগ। তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4 9, 4 9 হচ্ছে 13, 13 আর হচ্ছে 36, তাই তো? 13 আর 36। ওকে, এটা পাচ্ছি কত? 13 আর 36 এ কত হয়? 49 হয়, তাই না? তার মানে √49, দ্যাট উইল বি 7 মিটার পার সেকেন্ড। আবার ইউ বের করে নেই। দেখো ইউ মানে হচ্ছে এটা, যে মডুলাস অফ ইউ ভেক্টর যেটা, সেটা বের করি। সেটা বের করলে কত আসবে দেখো এখানে? এখানে আসবে হচ্ছে 3 স্কোয়ার, তার মানে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো কত আসে আমাদের? √9 প্লাস 4 প্লাস 4, তার মানে হচ্ছে 8, 8 9 হচ্ছে তোমার হলো কত হয়? 8 9 17, √17 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু পাইছি, এবং এদের মাঝখানের কোণ কত দেখো, যেহেতু আমাদের এইটা হচ্ছে স্রোতের বেগ, এই যে স্রোতের বেগ, আর এই যে নৌকার বেগ, এই যে এইটা হচ্ছে আলফা। ওকে, সো এখানে কিন্তু আমাদের লব্ধি বেগ ভিআর, ভিআর কিন্তু আমরা এই যে আলফা, এটা যদি আমরা এই সূত্র দিয়ে বের করতে চাই, আর ইকুয়াল টু √v স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2v ইউ ভি কজ আলফা, এটা দিয়ে বের করলে কিন্তু আমাকে আলফা আবার বের করতে হবে। তো আমি এত ঝামেলায় যাব না, আমি পিথাগোরাস দিয়ে করে ফেলবো। পিথাগোরাস দিয়ে দেখো, পিথাগোরাস দিয়ে যদি করি, এটাকে ধরো আমি ই ধরলাম, তা পিথাগোরাস দিয়ে করলে এইটা হচ্ছে লব্ধি বেগ, আর অতিভুজটা হচ্ছে আমার নৌকার বেগ, আর এইটা হচ্ছে স্রোতের বেগ। তার মানে আমরা একেবারে ভিআর ইকুয়াল টু √ওভার দিয়ে বের করে ফেলতে পারি। এইটা হচ্ছে আমার লব্ধি ভিআর, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তার মানে আমাদের কি হবে দেখো, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যেহেতু আমরা কেমনে আসলাম বলি তোমাকে, যে এখানে পিথাগোরাস করলে এখানে কি আসবে? অতিভুজ স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। তো ভি আরটা যদি এই পাশে নিই, তো এটা আসবে। এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখন দেখো এই ভি এর মান কত আছে আমাদের? 49, মানে হচ্ছে 49 হবে স্কোয়ার করলে, আর এখানে হচ্ছে √70 স্কোয়ার, তার মানে 17 হবে। 17। তো এই 49 থেকে 17 যদি বাদ দাও তুমি, দেখো 49 বিয়োগ হচ্ছে 17, 17 সেটা হচ্ছে 32, √32, √32। তার মানে √32 এটা হচ্ছে আমাদের 5.65, 66 লিখতে পারি আমরা, 5.66 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার লব্ধি বেগ আসলো। এখন এই লব্ধি বেগটা এখানে বসাবো। তার মানে টাইম ইকুয়াল টু কত হবে আমাদের? টাইম ইকুয়াল টু হবে, মানে টাইম তো এস বাই ভি, তার মানে হচ্ছে তোমার ভিআর। তো এখান থেকে আমি পরের লাইনটা হচ্ছে এস বের করব, তাহলে কি হবে? ভিআর ইন্টু টি। তাহলে ভিআর এর ভ্যালু পাচ্ছে হচ্ছে আমার 5.66 ইন্টু টি হচ্ছে 240। তার মানে আমাদের দূরত্বটা কত পাচ্ছি আমরা এখানে? এটার সাথে হচ্ছে 240 গুণ করব আমরা। গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1357.64 মিটার। এটা হচ্ছে আমরা পাচ্ছি কোন দূরত্বটা? এই যে যদি সোজা ন্যূনতম পথ মানে হচ্ছে সোজা নদীর প্রস্থটা।
ওই দূরত্বটা পাচ্ছি ন্যূনতম পথের ক্ষেত্রে। ওকে? আচ্ছা, তোমরা চাইলে একটু এখানে আরো বেটার হবে কি তোমরা যদি চিত্রটা এঁকে দাও। এই চিত্রটা এখানে এঁকে দিলে আরো বেস্ট। আমি এখানে একটু এঁকে দেই। তোমরা একটু তোমাদের মতো করে দিও। আমি জাস্ট জায়গা নাই তাই এখানে আঁকলাম। তোমরা চিত্রটা এঁকে দিও। ধরো এইটা A, এটা হচ্ছে B, তার মানে নৌকা এদিকে চালাইছো। ঠিক আছে? ধরো হচ্ছে তোমার হলো AC বরাবর চালাইছো, AB তে পৌঁছাইছো। তার মানে আমার AB টাই হচ্ছে বের করতে হচ্ছে আমাদের ন্যূনতম পথ। এটা হচ্ছে ন্যূনতম পথ। এটা। তার মানে যে এটা বের করলাম আমরা AB টা। এরপরে আসো দেখো আমাদের ন্যূনতম সময়ে যদি পৌঁছাইতে চাও তাইলে কি হবে দেখো ন্যূনতম সময়ে পৌঁছানোর ক্ষেত্রে এটা হচ্ছে ন্যূনতম পথে এটা হচ্ছে ন্যূনতম পথের ক্ষেত্রে এভাবে লিখে দিও আর এটা হচ্ছে আমার এরপরে করব ন্যূনতম সময়ের ক্ষেত্রে দেখো ন্যূনতম সময়ের ক্ষেত্রে ন্যূনতম সময়ের ক্ষেত্রে তো সেক্ষেত্রে চিত্রটা হবে এরকম দেখো এটা নদী আমি সোজা রওনা দিব পৌঁছাবো এখানে তো এটা হচ্ছে এ এটা হচ্ছে ধরো বি এবার সি এবার কিন্তু আমার এই দিকে পৌঁছাবো তার মানে এসি বের করতে হবে আর এদিকে রওনা দিতে হবে এসিটা বের করতে হবে তো এসিটা আমরা চাইলে ত্রিকোণমিতি দিয়ে করে ফেলতে পারি তো ত্রিকোণমিতি দিয়ে করতে গেলে কিন্তু আগে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে এই অ্যাঙ্গেলটা মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো আমরা ওই অ্যাঙ্গেলটা আগে বের করি দেখো tan থিটা ইকুয়াল টু আমাদের জানি ভি ভি আসছিল কত ভি আসছিল 7 আর এখানে আলফা কিন্তু 90 তার মানে সাইন 90 ডিগ্রি আর দেন হচ্ছে তোমার হলো এখানে কত আসে এখানে হচ্ছে রুট ওভার অফ 17 প্লাস 7 cos 90 তো আলটিমেটলি এখানে কত থাকে tan থিটা ইজ ইকুয়াল টু এখানে উপরে sin 91 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই এখানে 0 তার মানে রুট ওভার অফ 17 বা tan থিটা ইকুয়াল টু এই 7 কে রুট ওভার অফ 70 দিয়ে ভাগ করো 7 ভাগ হচ্ছে রুট ওভার অফ 17 তাহলে 1.6869 মানে 1.7 বলতে পারি আমরা 1.698 তার মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1.698 এইটা এটাকে আমরা এখন ইনভার্স করে ফেলি তাহলে শিফট tan আনসার দাও এটা চাপলে আমাদের কত আসে 59 দশমিক এটা আসতেছে 59.5 ডিগ্রি এটা আসে আমাদের থিটা তার মানে এই কোণটা আসলো আমাদের এইটা এখন এই কোণটা মানে কিন্তু এই কোণটা আর আমাকে তো এসি বের করতে হবে ন্যূনতম সময়ে পার হওয়া মানে হচ্ছে সোজা রওনা দেওয়া তাহলে পৌঁছাইছি কই এসি তাহলে মানে দূরত্ব অতিক্রম করতেছি এসি কিন্তু পৌঁছানোটাই দূরত্ব তো এসি দূরত্বটা আমাকে বের করতে হবে আমরা ত্রিকোণমিতি দিয়ে করতে গেলে এই কোণটা হচ্ছে 59 ধরবো এই কোণটা আর এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে যে এবি পাইছি এটাই কিন্তু আমার কত 1357.5 এই নদীর প্রস্থই পাইছি তাহলে আমরা এই ত্রিভুজের এই অতিভুজটা বের করব আর এটা যদি কোণ ধরি এটা ভূমি এটা হচ্ছে লম্ব তার মানে আমরা সাইন থিটা প্রয়োগ করতে হবে এই ত্রিভুজে তাহলে সাইন কত 59.5 ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে আমার মানে 1357 দশমিক আমাদের কত আসছিল আগের বার 1357 দশমিক কত 64 এটা হচ্ছে আমার কিন্তু ওই যে সোজা পৌঁছানোর দূরত্ব মানে হচ্ছে নদীর প্রস্থ 64 ডিভাইডেড বাই তোমার হলো এসি তো আমাদের এসি এখান থেকে কত আসবে তাহলে এসি ইজ ইকুয়াল টু 1357.64 ডিভাইডেড বাই সাইন কত 59.5 এই যে যেহেতু আমরা এই কোণটা জানি এইটা ভূমি এইটা হচ্ছে অতিভুজ এটা লম্ব আর আমরা লম্ব তো জানি তো এই লম্বর সাহায্যে নিয়ে আমরা এসি বের করতেছি এই জন্য কিন্তু লম্ব বাই অতিভুজ সাইনটা প্রয়োগ করছি তার মানে এখান থেকে আমাদের আসবে 1357.64 ভাগ হচ্ছে সাইন 59 59.5 দেখো 1400 এখানে আসতেছে 1400 আচ্ছা 17 এখানে ভাগ আচ্ছা এখানে একটু ভ্যালুগুলো আমি একটু বেশি করে নেই কারণ আমাদের সাইন এখানে কত আসছিল দেখি tan ইনভার্স হয়তো tan ইনভার্স কত আসছিল এখানে 1.698 এটা তো এটা আসছিল 1350.4 এটা আছে 1305 এটা 7 হ্যাঁ 59.5 এটাই নিয়ে কি সমস্যা নেই তার মানে কত আসতেছে আমাদের 1357.64 ভাগ হচ্ছে সাইন 59 কত 5 তো আমাদের আসে হ্যাঁ এখানে এখন ঠিক আসছে আমাদের ক্যালকুলেশন করতে হয়তো ভুল হয়েছিল একটু তাহলে এখানে আসতেছে 1575
0.67 মিটার। ওকে? আচ্ছা, তার মানে এই যে আমি দেখো এসি পাইলাম আর এবি পাইছিলাম আগেরবার কত? তার মানে আমার এসি কিন্তু বড়, এটাই কিন্তু আমার এবি থেকে। তার মানে এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। তার মানে আমাদের এই যে দেখো প্রশ্নে কি বলছিল যে ন্যূনতম সময়ে, এখানে তো ন্যূনতম পথে নদী পার হওয়ার কথা বলছে ৪ মিনিট। আর এখানে বলছিল ন্যূনতম সময়ে যদি নদী পার হতে হয় তাহলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তার মানে নদীর প্রস্থ আসছিল হচ্ছে ১৩০০ এত। এই যে আগের স্লাইডটা দেখো, আগের পেজটাতে আমি দেখাই যে নদীর প্রস্থ কিন্তু আসছিল কত? ১৩০০ এই তো। তার মানে আর এখন আমাদের যে পথ অতিক্রম করছে সেটা কিন্তু ১৫০০ সামথিং। তার মানে এটা এসি বড় এবি থেকে। তার মানে ঠিক আছে। ওনার কথা ঠিক আছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এটা আমরা লাস্ট লিখে দিব। ওকে? যেহেতু এত ইজ গ্রেটার দেন এত, সেহেতু ন্যূনতম সময়ে সময়ে নদী পার হতে হলে হলে পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি পথ অতিক্রম করতে হবে। ওকে? দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি যারা বুঝতে পারবে না তারা কিন্তু আমাদের বিস্তারিত যে ভিডিওগুলো, বেসিক ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তারা ওইখান থেকে দেখে নিও। ঠিক আছে? তাহলে আরো এই বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবে ক্লাসগুলো দেখতে পারলে। তো যাই হোক আজকে এই পর্যন্তই। আজকে ভালো থাকো। নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।